सभापति मंचे उपस्थित आছেন আমাদের এই फेडरेशনের नेतृत्वরা और इस देश के पूरा हर कोने से आया हुआ जो भी गवर्नमेंट एम्प्लॉयज है, आप सभी को हमारे ऑर्गेनाइजेशन के तरफ से DYFI के तरफ से आप सभी को क्रांतिकारी मुबारकबाद। प्रथम तो आमी एटुकुई बोलते पारी जे सबथेके बेशी जे जिनिसटार प्रयोजन सेटा हलो साहस। आमी आमार जीवनेर एकटा बड़ समय एकटी कलेजे अस्थायी कर्मचारी हिसाबे काज करेছি এবং সেই কলেজটি আমার এলাকার এবং ব্যক্তিগতভাবে আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে আমার ওই মাটি আমাকে অনেক সাহায্য করেছে। সেই মাটিতেই স্থাপিত একটি কলেজ, সেই কলেজের অস্থায়ী কর্মচারী। 10টা বছর ওই কলেজে কাজ করতে গিয়ে আমি যেটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার অভিজ্ঞতায় जिस बात को खुद से अनुभव किए हैं कि हर लड़ाई में जो चीज़ सबसे पहला और सबसे आखिरी जो चीज़ चाहिए वो है साहस। सरकारी कर्मचारीদের লড়াইয়ের ময়দানে আসার সবথেকে বড় রসদই হলো সাহস। সাহস না থাকলে সরকারি কর্মচারীরা গভর্নমেন্টের সঙ্গে থেকে কাজ করার লোকেরা গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে লড়াই করার জন্য যখন মাঠে নামে তখন তাদেরকে সেলাম জানাতেই হয়, আর এই সাহস আমাদেরকে শিখতে হয়। আমরা দেখেছি যে গোটা देशेर मध्य आज के सब थेके जेटा बड़ो प्रॉब्लम कि वो है कि एक मदारी वाला खेल दिखा रहा है जो कि अनपढ़ है और शिक्षित लोगों को ताली बजवाने पर मजबूर कर रहा है, और हम लोग ये जानते हैं कि खेल दिखाने के बाद वो झोला उठाकर भाग भी जाएंगे। लेकिन इसके खिलाफ लड़ाई है। ये लड़ाई है आज गरीब मानुषेर जेखाने अवस्था, आज उनसे मीडिया वाले पूछते हैं कि नोट पर आप किसका तस्वीर देखना पसंद करेंगे। गरीब आदमी मीडिया के गाल पर 2 थप्पड़ लगाते हुए बोल रहा है कि किसका तस्वीर बात दीजिए, पहले हमको नोट दिखाइए, हम नोट देखना चाहते हैं। পশ্চিমবঙ্গের বুকে যেখানে প্রত্যেকটা দিন যারা বেকারের খাতায় নাম লেখাতে বাধ্য হচ্ছে, রেজিস্টার্ড বেকার, সবাই কি বেকার না। গতকালও অন্ধ্রপ্রদেশ থেকে মুর্শিদাবাদের বেটাটার লাশ ফিরে এলো। তার ভাই সেই পরিযায়ী শ্রমিকের লাশ ফিরে আনানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত শুধু ফোন করলো একটা অ্যাম্বুলেন্সের জন্য, আর কাঁদতে কাঁদতে ফোন রাখার আগে তার শেষ কথা ছিল যে লাশ আনার টাকাটাও অ্যাম্বুলেন্সে দেবার মতো নেই। আজ এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এটাই भवितव्य। सही पश्चिमबंगे जब कोई लड़का किसी लड़की के साथ प्यार करता है तब वो लड़का उस लड़की को बोलता है আমি তোমার বাড়ির দরজার সামনে এসে হর্ন বাজাবো। মেয়েটি খুব খুশি হয়ে বলল গাড়ি কবে কিনলে? বলল গাড়ি কিনেনি, শুধু হর্নটা কিনেছি তোকে ডাকার জন্য। কিন্তু সত্যি কি তাই অবস্থা? আমার কি কাজ করার কোনো যোগ্যতা নেই? हम की काट पेते पारी ना, इसका हिसाब कौन लगाएगा? सरकार, देश का सरकार। अरे उसका तो वेबसाइट में कोई डेटा ही नहीं है कि कितना लोगों को काम दिया है, कितना लोगों को काम देगा और कितना रिक्त पदे हैं। এই জন্য তো রেলের 80,000 পদকে বেমানুম তুলে দিল। যেখানে চিমনির ধোঁয়া বেরোয়, যেখানে কলিয়ারি, যেখানে কারখানা, যেখানে রেল লাইন, সেখানে বসবাস করা আমার, সেখানে আমার বাড়ি। আমি দেখেছি প্রতিটা দিন ওই চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ভিতরে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে তাদের উপরে কি করে শোষণ হয়, আর কারখানাটা কি করে প্রত্যেকটা দিন বন্ধ করে দেবার জন্যে প্রাইভেট কারখানাতে অর্ডারটা বাড়ে আর সরকারি কারখানাতে অর্ডারটা প্রতিদিন কমে যায়। কিন্তু আপনারা রাজ্য সরকারি কর্মচারী, খুব তিক্ত অভিজ্ঞতা।
पहले बोला जाता था कि सरकारी कर्मचारी हैं, 11 बजे आएंगे, 1 बजे उठ जाएंगे, उसके बाद 5 बजे ये लोग घर चले जाएंगे। এটাই ছিল আসলে। এটা প্রতিটা দিন গোয়েবেলসের মিথ্যে থিওরির মতন প্রতিটা দিন আমাদের মননে, আমাদের মস্তিষ্কে, আমাদের কানে গুঁজে দেওয়া হয়েছিল। সরকারি কর্মচারী টেবিলের তলায় না দিলে বোধহয় কাজ হয় না। সরকারি কর্মচারী আয়েশ করতে আসে, চাকরি পেতে যতটা সুবিধা, চাকরি যাওয়া খুব কঠিন। সরকারি কর্মচারী টেবিলে ফাইল ফেলে রেখে দিয়েছে, ও ফাইল এগোবে না। সরকারি কর্মচারী ও তো বাবু, ওর কাছে তো যাওয়াই যায় না। সরকারি কর্মচারী গেলেই ফেরাবে। আর সরকারি কর্মচারীরা যারা বলেছিল ঠাকুরমশাই তোমার কাঁধে ওটা কি, ঠাকুরমশাই বলেছিলেন আমার কাঁধে ছাগল, চোরগুলো বলেছিল ওটা তোমার কাঁধে ছাগল নয় গো, কুকুর। 3টে চোর বলার পর ঠাকুরমশাইও কাঁধের ছাগলটিকে বেঁচে দিয়েছিলেন, নিচে নামিয়ে দিয়েছিলেন, চোরগুলো ছাগলটাকে নিয়ে চলে গেছিল। মিথ্যা কথা প্রতিদিন সরকারি কর্মচারীদের পক্ষে প্রচার করার পরে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সরকারি কর্মচারীদের প্রতি যে আস্থা, যে ভরসা, যে বিশ্বাস, সেই বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে। এই বিশ্বাসকে, এই আস্থাকে, এই ভরসাকে ফিরিয়ে আনাটা হলো আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ। শুধু আপনাদের কাছে না, যারা আমরা সরকারি কর্মচারী নই, যারা আমরা বাইরে থেকে সরকারি প্রতিষ্ঠানকে বাঁচাতে চাইছি, এটা আমাদের সব থেকে বড় দায়িত্ব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সরকারি কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের এই আস্থা, এই ভরসা, এই বিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই লড়াইয়ের মাটিতে আমাদের বিভিন্ন দাবির সাথে এটাও একটা দাবি থাকবে। এই দাবি আজকে সব থেকে বড় প্রয়োজন। নিজেদের বেড়ে ওঠা, নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের মাটি, নিজেদের বাপ কাকা, নিজেদের পরিবার, নিজেদের ঘরে মেঝেতে শুয়ে ফুটো ছাদের দিয়ে চাঁদ দেখতে গিয়ে যা যা কথা, প্রেমের কবিতা থেকে শুরু করে ভবিষ্যতের কঠিন কাঠখট্টার রাজনীতি যা আমাদেরকে শেখায়, তা আমাদেরকে শিখিয়েছে যে সরকারি সংস্থা যদি না থাকে, আমার মায়ের ভাতের উনুনটাও হয়তো জ্বলে যেতে পারে, কিন্তু ভাতের হাঁড়িতে চাল আসবে কিনা তার গ্যারান্টি নেই। তার জন্যই সরকারি সংস্থাকে বাঁচানো আজকে সব থেকে বড় দায়িত্ব আমাদের। सरकार आज खुलेआम बोल रहे हैं कि सरकार के पास कुछ सरकारी बचेगा तब ना आरटीआई करोगे। কারণ আমরা ডিওয়াইএফআই গত 2 বছর ধরে আরটিআই করেছিলাম এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে কত চাকরি দিয়েছে। এখানে আপনাদের কাছে আপনারা যে সাহস আমাদেরকে দেখিয়েছেন, সেই সাহসে আপনাদের কাছে আমাদের এখানে সাহসের কমতি করতে কোথাও অসুবিধা নেই। চন্দ্রিমা ভট্টাচার্য লাস্ট বছরও যখন বাজেট অধিবেশনে তিনি বলে গেলেন গড়গড় করে বক্তৃতা করে যে আমরা এত লোকের চাকরি দিয়েছি আর মূলধনী খাতে এবারের বাজেটে আমি এত কাটেলমেন্ট করেছি, সেদিনই বুঝেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গের মাটি থেকে যারা শিক্ষিত বেকার, তারা যেমন একটা ডোমের চাকরির জন্য পিএইচডি পাস করা ছেলে মেয়ে সেখানে ফর্ম ফিল আপ করছে, আর বন দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করে খেয়ে নিজের পরিবারকে নিয়ে জেলে আছে, সেও যখন বনের হাতি তাড়ানোর জন্য আমাদের সঙ্গে পাস করা ছেলে মেয়েরা সেই হাতি তাড়ানোর জন্য ফর্ম ফিল আপ করেছে, আর যার ফর্ম ফিল আপের টাকা সরকার আজ বেমালুম লুট করে নিয়েছে, সেখান থেকে আমরা বুঝেছিলাম এরা মিথ্যে বলছে। তাই আমরা আরটিআই করেছিলাম যে বলো আগামী 1 বছরে তুমি কত সরকারি পদ তুমি তৈরি করবে। সরকার के पास एक भी जवाब नहीं है। সত্যি জবাব নেই। কেউ কেউ বলছে জবাব দিতে পারছে না, সত্যি জবাব দিতে পারছে না। কেউ কেউ বলছে জবাব দিতে চাইছে না, আমাদের মনে তাও ডাউট আছে, সত্যি জবাব দিতে চাইছে না। তাহলে ব্যাপারটা আসলে কি? আপনি কতজনকে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করেছেন, আপনাকে তো ফিনান্স কমিটি থেকে পাস করাতে হয়েছে, নইলে তো তার টাকা আসবে না। ফিনান্স কমিটি পাস করেছে বলে তো আপনি ওয়াকিং ইন্টারভিউ হোক বা যে কোনো বিষয় হোক আপনি কাজে যুক্ত করেছেন। আপনাকে তো যে প্রকল্পে আপনি নিয়োগ করেছেন সেই প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হচ্ছে, তবে তো আপনি তার বেতনের টাকাটা বছর গেলে পাচ্ছেন, তবে তো। তাহলে কি সত্যি আপনার কাছে ডেটা নেই? আসলে ডেটা আছে, আসলে ওরা ভয় পাচ্ছে। সমস্ত সত্যি কথা বলে দিলে পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা যে আগুনটা জ্বালিয়েছেন সেই আগুনটা আরো বহু দূর দাবানলের স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে যাবে। রাগ অভিমান ছিল না? ছিল। আমরা বলেছি ইনসাফ যাত্রায় যে 50টা দিন 2910 কিলোমিটার আমরা হেঁটে এসেছি,
সেই 2910 কিলোমিটারে আমাদের প্রধান কাজ ছিল রাজনীতি সংস্কৃতিতে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যে অস্বচ্ছতা বিরাজ করেছে সেই অস্বচ্ছতার জায়গায় ডিওয়াইএফআই এর প্রথম কাজ হবে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠা করার সলতেটা পাকানো। আমরা চেষ্টা করেছি, আমরা স্বচ্ছতাকে প্রতিষ্ঠা করেছি। সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি, স্বচ্ছতার দিক থেকে সততার দিক থেকেই বলবো, হ্যাঁ অভিমান ছিল অভিমান। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম বিশ্বজিৎ দাকে যে কোন কোন সরকারি কর্মচারীরা, আধা সরকারি কর্মচারীরা গভর্নিং বডিতে চলে, স্ট্যাটিউটারি বডিতে চলে, তারা কারা কারা আছেন বুঝতে অসুবিধা হয়। এ বিষয়ে এতটা চর্চা না থাকার জন্য উনি এক লাইনে যেটুকু বলে দিয়েছেন তাতে বুঝেছি যে তারা যৌথ মঞ্চে যুক্ত, এই কোঅর্ডিনেশনে যুক্ত নয়। যুক্ত আমাদের তাদের উপরে মান অভিমান ছিল যে আপনার পাশের চেয়ারে অনুব্রতর মেয়ে বিনা চাকরিতে, বিনা হাজিরা খাতাতে সই করে তার নামে একটা চাকরি অ্যালটমেন্ট হয়েছে, আর স্কুল থেকে হেডমাস্টার মশাই কলেজের একজন ক্লার্ককে তার বাড়িতে হাজিরা খাতা পাঠিয়ে দিচ্ছে। আপনার গায়ে জ্বালা ধরছে না? পঞ্চায়েতের অফিসে আবাস যোজনার ঘর, আরে কার হবে আবাস যোজনার ঘর? যার জব কার্ড নেই তার আবাস যোজনার ঘর হবে কেন? চাল লাগবে না দাদা, তার আবাস যোজনার ঘর হবে কি করে? যার জব কার্ড নেই কি করে হবে? এ তো গভর্নমেন্টের নিয়মে আটকে যায়। তাহলে জব কার্ড হয়নি, তার আবাস যোজনার ঘরে অ্যালটমেন্ট করছে কে? কেন ছবি তুলতে পাঠিয়ে দিচ্ছেন আশা কর্মীদেরকে, প্রকল্প কর্মীদেরকে? তসবির खींचने से प्रॉब्लम, तस्वीर ना खींचने से प्रॉब्लम। গরিব মানুষের যদি বাড়ির ছবি তুলছে ভেঙে গেছে তাও এসে তৃণমূল পেটাচ্ছে, যদি বড়লোক বাড়ির ছবি তুলে দিচ্ছে যে এও বেটা পেয়েছে আবাস যোজনার ঘর, তাহলে তাকেও এসে তৃণমূল পেটাচ্ছে। তার মানে সরকারি কর্মচারী নবান্ন থেকে বসে যিনি পঞ্চায়েতের অফিসে বসে আছেন, এই সবাইকে মানুষের চোখে ভিলেনে পরিণত করে দিতে চাইছে গভর্নমেন্ট। যে গভর্নমেন্টের প্রতিদিনের কাজে সাহায্য করছে, সরকারি কর্মচারীরা মুখে রক্ত তুলে পরিবারকে বাদ দিয়ে ছুটির দিনেও কাজ করে। আপনি বলুন না, আপনারা বলুন ওয়ার্কলোড কত আছে? হ্যাঁ ডিওয়াইএফআই আমরা প্রতিবাদ করেছি, অবসরপ্রাপ্তদেরকে ফিরে কাজে যুক্ত করা চলবে না। অবসরপ্রাপ্তরা কাজে যুক্ত হতে চাইছেন কি? कोई पूछा है उनसे? नहीं पूछा है। गवर्नमेंट ऑर्डर है, आप ही को ये काम करना पड़ेगा। কাজ সার্টিফিকেট দেবে, আপনাকে কাজ করতে হবে। কলেজে আপনি পড়াবেন, আপনাকেই কাজ করতে হবে। সরকারি অফিসার মেডিকেল বোর্ডে আছেন, আপনাকেই কাজ করতে হবে 60 বছরের পরে। যারা চাকরি প্রার্থী, যারা প্রত্যেকটা দিন পাস করে এখানে বসে আছে, তাদেরকে কাজ দিতে চাইছে না। কেউ কেউ আমাদেরকে বলে সরকারি কর্মচারীদের জন্য গলা ফাটাচ্ছ, ওরা তো ওদের ডিএর জন্য লড়াই করে। ग्रामे थकी, एक आदमी गाय के पास गया था और उसके पास बोले थे कि थोड़ा सा गोबर दे दो। गाय उससे निजेर पाए लाथी मेरे बोलेছিল নিজের মাথায় যেটুকু গোবর আছে সেই দিয়ে কাজ চালা, আমার গোবরেরও অনেক দাম আছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা সরকারি কর্মচারী लोगों को बोलते हैं कि ये तो खुद का डीए के लिए लड़ते हैं, বুড়বক তো আর গাছে ফলে না, মানুষ নিজেদের পরিচয় দিয়ে দেয় যে আমি কতটা বোকা। হোলসেল ইন্ডেক্সেই ডিএ নির্ধারিত হয়। ডিএ আমার বাবা অবসরপ্রাপ্ত কর্মচারী পাচ্ছেন না, তার বাড়িতে আজকের ডেটে দুটো কর্মক্ষম ছেলে মেয়ে জোয়ান কাজ পাচ্ছে না। আরেকজন যে সংসারটা চালায় তার সমস্যা, তার যদি ডিএটা পেত তাহলে আমার পরিবারটাও ভালো করে চলতো। আমার বাবা ডিএ পায়নি, আমার বাবা ডিএর জন্য পেনশনারদের সাথে লড়াই করছে, ওটা শুধু আমার বাবার লড়াই, আমার পাশের পরিবারের লড়াই, এটা অন্তত পক্ষে আমরা বুঝি না, এবং এটাই আমাদের আরো সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়াটা কাজ। জিনিসপত্রের দাম বেড়েছে, सरकारी कर्मचारी का पॉकेट में अगर पैसा नहीं होगा तो बाजार में जो लोग अपना दुकान लगाते हैं उसका दुकान भी नहीं चलेगा, उसका दुकाने ঝাপটাও বন্ধ হয়ে যাবে। এই রিলেশনটা হচ্ছে ডিএর সাথে। শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করতে আর আপনাদের লড়াই সম্পর্কে আমি কতটা জানি সেটা বলতে গিয়ে আমার এই কথা বলার নয়।
আমরা গোটা 50টা দিনে 2910 কিলোমিটারে যে সমস্ত সরকারি কর্মচারীরা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন ইনসাফ যাত্রাতে এবং গোটা রাজ্যের বুকে 22টা জেলাতে যে 300টার বেশি আমরা সভা করেছি, সেই সভাতে আমাদের এই কথাই ছিল যে সরকার বিয়ের টাকা মেরে 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়ে আসলে গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে তলানিতে ফেলে দিতে চাইছে। सरकार बोलते पारवे ए डीएड टाका कोथाय व्यवहार करेছে। अरे मिड डे मील में तो पैसा नहीं है, चीजों का दाम इतना है कि वहां पर भी सोचना बहुत मुश्किल है। मटन वो तो अब शादी ब्याह घर में ही मिलता है, अपना घर में तो नहीं मिलता है। साग सब्जी माछ बात दिए दिन, और अंडा खरीदने जाते हैं तो अंडा देखकर ये पता नहीं चलता कि ये नॉर्मल डिलीवरी है, सिजेरियन डिलीवरी है, इतना दाम है अंडे का। मुश्किल है समझना। इनसे दाम है तो बाड़े कहनो। आदमियों का जनता का पहुंच से बाहर है आज के जिनिस दिए যদি না পাই সেই আমি আরো সহজ করে বলছি। এখানে অনেকগুলো দিদিরা আছেন যাদের সাথে আমাদের একটু পরিচয়, একটু বেশি পরিচয় আছে, আমি আলাদা করে নামও বলছি না। তিনি একটা কাঁথা স্টিচের শাড়ি কিনতে যাবেন। গোটা পশ্চিমবঙ্গে যারা এই তাঁতের শাড়িটা এবং তার উপরে কাঁথা স্টিচ করে দিচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে ওই তাঁত শিল্পী ওই তাঁত কর্মীদের অবস্থা কেউ জানে? শান্তিপুর, ফুলিয়া, পূর্বস্থলী, সমুদ্রগড় এই গোটা অঞ্চলটা জুড়ে এমন একটা সপ্তাহ নেই যেখানে তাঁত শিল্পীরা এবং তাঁত কর্মীরা সুইসাইড করছে না। একটা দিন নেই, একটা সপ্তাহে। মা দুটো ছেলে তাঁত চালায়, মেশিন চালায়, ওর মা রাত্রিবেলা দুই ছেলের অবস্থা চোখে না দেখতে পেরে যে রুমটাতে যে ঘরটাতে তাঁত বনে সেই ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। এইটা আজকে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ এটা। প্যারামেডিক্যাল স্টাফ হুগলিতে কাজ করেন, মাসে 8,000 টাকা বেতন পান। মেয়েটা বিপিএড করছে, সেই 8,000 টাকা বেতনটা এক মাসে একবারে পাচ্ছে না, দুবারে। কি করে জানলাম? কেউ चिट्ठी लिखे ना। अगर कोई बोलता है कि पश्चिम बंगाल का जनता तृणमूल कांग्रेस और भाजपा और आरएसएस का एक ही गोडाउन से जो दो माल जो प्रोडक्ट निकलता है, एक का नाम है मोदी, एक का नाम है ममता, उसका डर से पश्चिम बंगाल का जनता डर गया है, तो वो लोग गलत बोलता है, वो लोग झूठ बोलता है। वही लोग वेबल्स का थियोरी को अप्लाई करना चाहते हैं कि पश्चिम बंगेर मानुष, पश्चिम बंगेर जनता, पश्चिम बंगेर संग्रामी जनता तारा भय पेয়েছে না, তারা ভয় পায়নি। ভয় পেলে অন ক্যামেরা মিডিয়ার সামনে রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে আমাদের কাছে এই কথা এসে বলতেন না। হেঁটেছি আমরা, একা হাঁটতে পারিনি, সম্ভব না। আপনারা ছিলেন আমাদের সাথে, গোটা রাজ্যে সংগ্রামী মানুষ ছিল আমাদের সাথে। সাগরপাড়া দ্য প্রাইমারি হেলথ সেন্টার, যে হেলথ সেন্টারে একটা মাত্র ডাক্তার, जनरल फिजिशियन এবং একটা মাত্র নার্সিং स्टाफ। हर दिन उस हॉस्पिटल में 350 से ज्यादा एक्सीडेंटल केस वहां पर आता है, क्योंकि 35 किलोमीटर में सिर्फ वही एक प्राइमरी हेल्थ सेंटर जिसको हॉस्पिटल कहा जाता है, वहां पर इतना प्रेशर है काम का कि वहां पर कॉन्ट्रेक्चुअल और एजेंसी के तहत वहां पर रिक्रूट किया गया था 4 लड़का और लड़की को, जो लोग आज कुछ सालों से वहां पर काम कर रहे हैं। उसका 1 महीने में ऑनरियम है 1,000 रुपए, और वो भी 14 मास থেকে বন্ধ। ওই হসপিটালে একটা সেলাইন, একটা স্টিচ, একটা গজ, একটা কাঁচি, একটা নিডল, একটা ওষুধ, একটা লাল ওষুধ দেবার জন্য, কাজ করার জন্য যাদের প্রয়োজন তাদের কথা হচ্ছে সরকারি সদিচ্ছা নেই। हम लोग गए, पूछे कैसे कुत्ता क्यों घूम रहा है? बोले कुत्ता तो छोड़ दीजिए, यहाँ पर मताल भी अगर घूमता है तो हम लोगों को यहाँ पर सिक्योरिटी देने वाला कोई नहीं है। हमरा बोली 1 লক্ষের বেশি এখানে সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশদেরকে রিক্রুট করেছে, ওরা কোথায় গেল? বললো ওরা শুধুমাত্র ট্রাক থেকে তোলা তোলে, আর যারা বাইক চালায়, যাদের কোমরে বেল্ট থাকে না, মাথায় হেলমেট থাকে না, আর পায়ে জুতো থাকে না, তাদের মানি ব্যাগ পর্যন্ত ওদের নজর, ওরা এখানে আসে না। 14 মাস ধরে 1,000 টাকা করে অনারিয়াম বাকি, তারাও কিন্তু
রাজ্য সরকারি স্থায়ী কর্মচারী নয়, কিন্তু এই রাজ্য সরকারের কাজকে সহজ করার জন্য প্রাণপাত করছে শুধুমাত্র নিজেদের পেটের দায়ে। নিশ্চিতভাবে তাদের স্থায়ীকরণের দাবিটাও আপনাদের আমাদেরও অবশ্যই। দুর্নীতির সাহায্যে, অস্বচ্ছতার সাহায্যে নিয়োগ করাটা নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গের মাটিতে আজকের ডেটে আর কোনো মানুষ তারা চাইবে না। हाँ, वो अकबर जो सम्राट थे, वहां पर जो बावर्ची थे, जो लोग आए थे, उन लोगों के लिए हो सकता है। तारा ऐसे छिलो, ऐसे बोले छिलो जे आज के আকবর রান্না করবে। বললো আকবর রান্না করবে? বললো হ্যাঁ। বললো তাহলে আকবর কি রান্না করবে? বললো আজকে আমি বেগুনের রান্না করবো। আকবর রান্না করলো, রান্না করলে সবাইকে বাটিতে করে খেতে দিল, সবাই খেলো। যারা খেলো তারা সবাই এসে বললো যে माशाल्लाह सुभान अल्लाह कितना स्वादिष्ट खाना बना है। बीरबल को जब पूछा तब बीरबल बोला कि बहुत ही वाहियात खाना बना है। तो अकबर उनसे पूछा कि तुम सच बोल रहे हो, बाकी का लोग? तो बोला আপনিও যদি আমাকে সভাতে জিজ্ঞেস করতেন আমিও কিন্তু আপনার অখাদ্য বেগুনের তরকারিকে স্বাদিষ্টি বলতাম আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতাম। বললো কেন? বললো কাদমের সাহেবের খুদার নুন খাচ্ছি, তার গোলামি করতে পারবো না। বললো যে তাহলে এখন কেন বলছো? বললো ঠাকুর সাহেব সম্রাট তুমি যাই বলো, পেটটা আমার, জিভটা আমার। গাজরের হালুয়াকে কখনো গোবর বলতে পারবো না, আর গোবরকে কখনো গাজরের হালুয়া বলতে পারবো না। তাই আজকে পশ্চিমবঙ্গে যারা আছেন তারা নিশ্চিতভাবে দুর্নীতির দ্বারা, কোনো অস্বচ্ছতার দ্বারা চাকরিকে তারা মানতে পারবেন না, মানাটা উচিত নয়। क्यों? क्योंकि पिछले 12 साल में ममता बनर्जी का गवर्नमेंट इस पश्चिम बंगाल में 2 लाख से ज्यादा कॉन्ट्रैक्चुअल लोगों को नियोग किया है। নিয়োগের শর্ত কি? কোনো ক্রাইটেরিয়া আছে? যারা আপনারা সরকারি কর্মচারী আছেন, যারা চাকরি করছেন, আপনাদের কাছে আমাদের অনেকগুলো দাবি থাকবে আমার কথা শেষের দিকে, এবং খুব সাহসের সাথে, প্রত্যাশার সাথে, জেদের সাথে, শপথের সাথে এবং আবদারের সাথেই আমার সেই দাবিগুলো আপনাদের কাছে থাকবে। একজন বিপ্লবী যুব সংগঠনের রাজনৈতিক কর্মী হিসাবেই আমার দাবিগুলো থাকবে আপনাদের কাছে। বুকে হাত দিয়ে বলুন, যত কন্ট্রাকচুয়াল লোককে নিয়োগ করেছে এই 12টা বছরে, সেটা নবান্ন থেকে পঞ্চায়েত পর্যন্ত হোক, তাদের নির্দিষ্ট নিয়োগের क्राइटेरिया কি ছিল? कहीं ऐसा तो नहीं कि सरकार उन लोगों को नियोग के लिए जो क्राइटेरिया देता रहा है उस क्राइटेरिया में था कि আমি চুরি করব, হয় তোমাকে চুরির সাথে যুক্ত হতে হবে, নইলে আমার চুরি করার যে পলিসি সেই পলিসিকে মাথা নামিয়ে মানতে হবে। আর যারা কন্ট্রাকচুয়ালে কাজ করাচ্ছেন, এ তো भारत के संविधान में है कि बेकार खजाना जावे ना, इट इज ए क्रिमिनल ऑफेंस। और सुप्रीम कोर्ट का वर्डिक्ट है कि कॉन्ट्रैक्चुअल लेबर नियुक्ति नहीं किया जाएगा। उसके बाद भी একটা রাজ্যের সরকার কন্ট্রাকচুয়ালে এত নিয়োগ কি করে করতে পারে? তাহলে সংস্থার ভেতরে যারা আপনারা লড়াই করছেন, যাদেরকে কখনো বলছে ঘেউ ঘেউ করছেন, যখন তাদেরকে কেউ পানিশেবল ট্রান্সফার দিয়ে দিচ্ছে, যারা সপ্তাহের সারাটা দিন দক্ষিণবঙ্গের হয়ে উত্তরের জেলাগুলোতে আর উত্তরের জেলাগুলোর লোক হয়ে দক্ষিণের জেলাগুলোতে এবং প্রত্যন্ত এলাকায় আছেন, আমরা বলছি না যে সেই এলাকাগুলোয় কাজ করাটা কোনো পানিশেবল, প্রত্যন্ত এলাকায় কাজ তো করা যায়। সবাই তো আর উচ্চশ্রী পোর্টাল পায় না, সবাই তো একটা ডাক্তারকে পায় না যে আমার সবার কোমরে ব্যথা, আমাকে সবাইকে শহরে মাস্টারের জন্য ট্রান্সফার করে দিন। আর ব্লকের হসপিটালগুলো, ব্লকের স্কুলগুলো, সব স্কুলগুলো বন্ধ হয়ে যাক। যদি বেতন না থাকে, যদি কাজ না থাকে, যদি স্বচ্ছতার সাথে নিয়োগ না থাকে, তাহলে দোকানদারি, ব্যবসা, ছোট কাজে যারা যুক্ত আছে তাদের দিনগুলো চলবে না। যেমন দিয়ে যদি না হয়, তাহলে যা জিনিসপত্রের দাম বেড়েছে সেই জিনিসপত্রের দামের সাথে খাপ খাইয়ে নিতে পারলে আপনার যা ইনকাম, সেই ইনকাম থেকে একটু হাত পা ছড়িয়ে অন্যদিকে যদি সরকারি কর্মচারীরা না যেতে পারে, তাহলে পূর্বস্থলী, সমুদ্রগড়, শান্তিপুর, ফুলিয়াতে যে তাঁত শ্রমিকদের কথা আমরা বলেছি, তাদের উৎপাদিত শাড়িগুলোকে, তাদের উৎপাদিত দ্রব্যগুলোকে কে কিনবে? তাহলে তো তাঁত শ্রমিকের মাকে তাঁত শ্রমিকের ঘরে গিয়েই তো গলায় দড়ি নিতে হবে। सरकार की ये बात देख पा रही है? नहीं। क्यों? क्योंकि उसका एजेंडे में नहीं है। ना तो दिल्ली का सरकार का एजेंडे में है, ना तो ममता बनर्जी का सरकार के एजेंडे में है।
আরে যে সরকারটা শুধুমাত্র 500 কোটি টাকা দিয়ে বুদ্ধি কেনার জন্য পিকেকে লাগায়, তার মন্ত্রীরা চাল চুরি করবে না তো কি নাসার বিজ্ঞানী হবে? এর থেকে বেশি কি চান আপনারা? সম্ভব নয়। 50টা দিন ধরে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের আর্তনাদ শুনেছি। 50টা দিনে যখন পূর্ব মেদিনীপুর থেকে হাওড়ায় ঢুকেছি, যেদিন ঢুকেছি সেদিনকে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের ব্যাচমেটরা, আমাদের থেকে জুনিয়ররা, আমাদের থেকে সিনিয়ররা, যারা 1000 দিন অবস্থানে বসেছিলেন চাকরির জন্য, দুপুরবেলা মঞ্চে বসে যখন দেখেছি হবু শিক্ষিকা, আমি আমার চুলের যত্ন খুব করি, তবু রোজ উঠে যাই। কতটা অসহায় হলে, কতটা হতাশ হলে, কতটা মনের প্রতিবাদের শক্তি জোরালো হলে একজন যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, সে নিজের জীবনের, নিজের অঙ্গের সব থেকে সুন্দর জিনিস নিজের চুলটাকে প্রকাশ্য দিবালোকে 1000 লোকের ভিড়ে অন ক্যামেরা খুর দিয়ে নিজের মাথাকে ন্যাড়া করে দিতে হয়, সেদিন পশ্চিমবঙ্গের নাগরিকদের একবার সুইসাইড করা হয়ে গেছে আমাদের সবার। এ দায় আপনি ঝেড়ে ফেলতে পারেন? এ দায় আমি ঝেড়ে ফেলতে পারি? এ দায়বদ্ধতা থেকে আপনি মুখ ফেরাতে পারেন? এ দায়বদ্ধতা থেকে আমি মুখ ফেরাতে পারি? এ দায়বদ্ধতা থেকে, এই খুন থেকে, এই লুট থেকে মমতা ব্যানার্জি নিজের আঁচল সরাতে পারে? মমতা ব্যানার্জি যদি আঁচল সরাতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মোদী গভর্নমেন্টও মমতা ব্যানার্জির এই অত্যাচারের বয়ান থেকে নিজের দস্তখত সরাতে পারে না। এই গোটা সিস্টেমটাকে, গোটা অর্থনীতিকে তলানিতে ফেলে দিয়ে, গোটা সরকারি সিস্টেমটাকে, প্রত্যেকটা পিলারকে আজকে কোলাপস করিয়ে দিয়ে যে প্রতিষ্ঠানটা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিষ্ঠা করতে চাইছে, সেটা হলো সমাজ অপরাধীদের। সরকারি কর্মচারীদের মধ্যে 2টো স্পেশাল স্পিসিস পাওয়া গেছে। আমরা একটু ঠাট্টা করেই বলি, কেউ খারাপ নেবেন না। 2টো স্পিসিস পাওয়া গেছে, বিশেষ ধরনের প্রজাতি, একটা বিডিও আর একটা পুলিশ। এই 2 ব্যাটার দিয়ে প্রয়োজন নেই। এরা কেউ আন্দোলন করে না, বরং আপনারা আন্দোলন করলে আপনাদের বিরুদ্ধে, আর আমরা আন্দোলন করলে তো ফ্রিতে মাল। মহিদুলকে আমরা আমাদের কাঁধে করে তার সব দেহকে আমরা জানাজা দিয়েছি, ও তো ফ্রিতে পাওয়া যায়। কিন্তু আপনাদের 5টা इंक्रीमेंट হয়েছে 2011 के बाद, सिर्फ वीडियो का। आपका कितना हुआ इंक्रीमेंट? आपको मिलने वाला था ना 15% पे कमीशन में उसको निकालकर, उसको उतरकर 12% कर दिया गया था। एरियर गुलो 2016 পাওয়ার কথা ছিল না? 2016 থেকে যেটা 2020 চলে গেল, 4 বছরের টাকা কোথায় মারলো? কল্পতরুর গাছে যতগুলো পাতা ততগুলো স্কিম, যত স্কিম তত অ্যালটমেন্ট, যত অ্যালটমেন্ট তত তৃণমূলের পোয়া ভারো। লুটে খাও, ঝেড়ে খাও, মেরে খাও। কে হিসাব নেবে? কে? একটু আগে আমাকে এবিপি আনন্দের সাংবাদিক এসেছিলেন, আমি জানি না আমার এখানে মঞ্চে এইসব কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা। মানহানির মামলাও হতে পারে, মামলা থেকে আমরা ভয় पाई ना। बेल है तो जेल है, तो बेल है, और जेल जाकर भी गए हैं और आकर भी वहाँ जाकर भी वापस आए हैं, और वापस आने के बाद वामपंथी आंदोलन और राजनीति আরো শক্তিশালী হয়েছে, ফলে ভয় পাচ্ছি না। কিন্তু আমরা এটা বলতে চাইছি, ওনারা আমাদেরকে এসে প্রশ্ন করছেন বিরোধী দলনেতাই বলেছেন। কে বিরোধী দলনেতা? শুভেন্দু অধিকারী। কোথা থেকে হলেন বিরোধী দলনেতা? কোথা থেকে? বিরোধী দলনেতা ডেসক্রিপশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য অপোজিশন লিডার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল? কি? তৃণমূল কংগ্রেসের সরকারের যা আয় ব্যয় আছে, যা তার অর্থনৈতিক কাজকর্ম আছে, তার হিসাব রাখা, সেই হিসাবে अंकुश लगाना इसका काम है, इसका जिम्मेदारी है यहाँ का जो अपोजिशन लीडर है उसका। इसीलिए तो पीएससी का चेयरमैन বিরোধী রাজনৈতিক দলের থেকে করা হয়। ঠিক কি না ভুল? আমার থেকে আপনারা বেশি জানবেন, আমি তো শুনে শুনে মনে রেখেছি শ্রুতি। এরকমই শুনতে পেলাম নাকি মুকুল রায় ছিল पीएससी चेयरमैन। उसके बाद बोला
আমি যে তৃণমূল না বিজেপি আমি তো সেটাই ভুলে যাচ্ছি। उसके बाद এখানে হাসি পেতে পারে, এখানে একটু খিল্লি করে আমি বলতে পারি, কিন্তু এর বর্ষা ফলকের আঘাতটা আমাকে আপনাকে এফোড় ওফোড় করে দিচ্ছে প্রতিটা দিন। তারপরে পিএসসি চেয়ারম্যান কে? উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এমএলএ, কি তার নাম আছে একটা, কল্যাণী এসব কিছু একটা নাম আছে, ছেড়ে দিন নাম, ছেড়ে দিন। তিনি হচ্ছেন পেয়ে, আমি তাই বলে ভয় না পেয়ে বলছি না, এরকম এদের প্রচুর নাম আছে। যতগুলো বিজয় কৃষ্ণ ততগুলো সব জেলে পাঁচিল ধরে বসে থাকে, নইলে পুকুরে মোবাইল ফেলে দেয়, আর নইলে এদিক ওদিক জেলে চলে যায়। ওই জন্য বলছে ওদের নাম বলবেন না, ছেড়ে দিন ওদের নাম। তিনি পিএসসি চেয়ারম্যান, তিনি একটা আর্থিক নীতির ভেতরে, যে আর্থিক নীতিতে নতুন করে সরকারি কর্মচারী নিয়োগ করবে, যে আর্থিক নীতিতে ফিনান্স কমিটি পাস করবে, এই দপ্তরে ওই দপ্তরে এতগুলো লোকের দরকার, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতে সুইপারে এত লোক দরকার, মালিতে এত লোক দরকার, গ্রুপ বিতে এত লোক দরকার, ক্লার্কে এত লোক দরকার, অফিসার র্যাঙ্কের এতগুলো দরকার। সেই লোকগুলোকে যারা ক্লিন চিট দেবে, যারা নিয়োগের জন্য প্রথম যারা সুপারিশ করবে, তারপরে যার কাছে যাবে সেই ফিনান্স কমিটির খাতাপত্র দেখা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের জন্য তাদের হিসাবকে সংরক্ষিত করা, স্বচ্ছতার সাথে দেখা করা কার দায়িত্ব ছিল? এই পিএসসি চেয়ারম্যান তারই তো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক, যিনি বাইরে বিজেপির বিধায়ক, আর বিধানসভার ভেতরে বিজেপি, আর বাইরে মমতা ব্যানার্জির কোলে দোল খাচ্ছে এরা। আজকে এরা নিজেদের কাজ ঠিক করে করেনি বলেই আজকে মিড ডে মিলের চাল চুরি হচ্ছে। আজকে এরা নিজেদের ঠিক করে কাজ করেনি বলেই জেলের ভেতরে পর্যন্ত দুর্নীতি হচ্ছে। আজকে এরা নিজেদের কাজ ঠিক করেনি বলেই গোটা পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টে পর্যন্ত ডেড বডির দুর্নীতি হচ্ছে। আজকে এরা নিজেদের কাজ ঠিক করেনি বলেই প্রতিদিন এই গোটা পশ্চিমবঙ্গে যত ব্লাড সরকারি हॉस्पिटले যায় তার দালালি হচ্ছে। पूछे सवाल हम लोगों से मीडिया, हम लोग कच्चा चिट्ठा खोल कर रखेंगे और उसका बाद भी ब्रिगेड के मैदान में होगा, और आप लोग भी आइएगा। इसका कहानी आप लोगों को भी और आपके जरिए पूरा पश्चिम बंगाल को और भारतवर्ष को हम लोग জানান देना चाहते हैं। আমরা চাইছি দিতে তাদেরকে। এরা নিজেদের কাজ ঠিক করেনি বলেই আজকে একটা অংশের লোকে তো বলছে ভিডিওরা নাকি এখন আর ভাত মুড়ি চাল ডাল খাচ্ছে না, ব্যালট খেকো হয়ে গেছে। আর পুলিশ ও তো ছেড়েই দিন, কিন্তু আমরা চাই যে ভর্তিটার প্রতি যে চোর গুন্ডা মাতাল রেপিস্ট মার্ডারার এরা যারা ভয় পায় তাদের ভয়টা যাতে থাকে। কিন্তু সত্যি কি থাকছে? এরা কি নিজেদের কাজ দিয়ে এই ভয়কে রাখতে পারছে? তারাও তো সরকারি কর্মচারী। আমি জানি না বিশ্বজিৎ দা, বিজয় দা এরা আমাদেরকে ঠিক করে দেবেন কারা ফেডারেশনে, কারা যৌথ মঞ্চে, কারা কোঅর্ডিনেশনে। কিন্তু আমার কাছে, আমার গাঁয়ের একটা লোকের কাছে, আমার পঞ্চায়েতের প্রধানের ওই এলাকার গ্রাম সংসদের একটা লোকের কাছে, আর আমার পৌরসভার একটা ওয়ার্ডের কাছে সরকারি কর্মচারী কিন্তু সবাই, প্রত্যেকে। তাই লড়াইটা একমুখী নয়, এই লড়াইটা বহুমুখী। তাই আক্রমণটাও বহুমুখী হবে। তাই আক্রমণটা মননে, আক্রমণটা সাহসে, আক্রমণটা মগজে, আক্রমণটা প্রতিদিন আমাদের দৃশ্যমানতায় যা আছে তার উপরে। এই দৃশ্যমানতাকে অতিক্রম করেই 50টা দিনের লড়াইয়ে ইনসাফ যাত্রায় নিজেদের বুকে আরও বেশি সাহস এবং অক্সিজেনকে জোগাড় করে নিয়ে এসেই আজকে 30 তারিখ ডিসেম্বর মাসে আপনাদের কাছে উপস্থিত হতে পেরে, এবং আপনারা যে আমাদেরকে আমাদের কথা আপনাদের কাছে আপনাদের মতো করে বা আমাদের মতো করে বলার সুযোগ করে দিয়েছেন, এতে আমাদের সাহস বেড়েছে। এবং আপনাদেরকে আমরা এই কথা বলতে পারি যে কেউ কেউ বলে যে যারা হাল ছাড়ে না তাদেরকে কেউ হারাতেও পারে না। তো হাল যখন সরকারি কর্মচারীরা ছাড়েনি, তখন বিপ্লবী যুব সংগঠন যা ভগৎ সিংদের সংগঠন, হাল ছাড়ার তো কোনো প্রশ্ন আমাদেরও নেই। তাই এই হাল না ছাড়ার আর না হারার লড়াইয়ে আমরা আছি। अब्राहम लिंकन ये बोले थे कि एक पेड़ काटने के लिए हमको 6 घंटा दे दो, उसमें से 4 घंटा में कुल्हाड़ी का धार को हम तेज करेंगे।
আমরা একটুকু তো বলতে পারি না যে আমরা সবটা করেছি, কিন্তু এটুকু বলতে পারি 50 দিনের 2910 কিলোমিটার আর 7 জানুয়ারি আপনাদেরকে পাশে নিয়ে ব্রিগেডের মাঠে গোটা রাজ্যে তৃণমূল বিজেপির অপসংস্কৃতি এবং অপকর্মের যে আগাছাটা আছে সেই গাছটা কেটে ফেলার জন্য যে অস্ত্রটা সাহসের, বিশ্বাসের, ভরসার আমাদের কাছে আছে, সেই অস্ত্রটার যে ধারটা, সেই ধারটার তেজটাকে বাড়ানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমরা থাকবো। আসুন সবাই মিলে আপনার পাশে চেয়ার দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সাথে ভরে দেবার যে আপনাদের লড়াই, স্থায়ী চাকরি নিয়োগের জন্য আপনাদের যা লড়াই, শূন্য পদ পূরণ করার জন্য আপনাদের যা লড়াই, নতুন পদ তৈরি করার জন্য আপনাদের যা লড়াই, দিয়ে পেয়ে গোটা রাজ্যের অর্থনীতিকে আরও একটু তুলে ধরার আপনাদের যা লড়াই, সেই লড়াইয়ের একটা কোন একটা অংশ আমাদের লড়াইয়ের থেকে বাদ নয়। তাই এ দাবি আপনার, এ দাবি আমার। কলিয়ারি অঞ্চলের, কয়লা অঞ্চলের মানুষ जब वहाँ पर कोई मजदूर काम करने जाते हैं तो उसका जो बीवी है, उसका जो वाइफ है, तार जो स्त्री, वो अपना सिंदूर का डिब्बियों को पूजा और प्रणाम करते हैं। क्यों? क्योंकि वो लोग अंडरग्राउंड माइंस में जाते हैं। আর দেখেছেন তো উত্তর কাশিতে টানেলে ঢুকে গেলে কি অবস্থা হয়। আর ও গান তো আপনারা শুনেছেন, চাষনালার খনিতে মরদ আমার হারান গেল রে, এই গান আপনারা সবাই শুনেছেন। তাই টানেলে সুড়ঙ্গে যখন ঢুকে যায়, তখন সে সরকারি কর্মচারী হোক বা কলিয়ারি মজদুর হোক, সে তার নিজের জীবনের বাজি, নিজের সম্মানের বাজি, নিজেদের মানুষ হিসাবে বেঁচে থাকার অস্তিত্বকে সামনে নিয়ে গিয়েই টেবিলে বসে বা কয়লা খনির নিচে তারা নামে। और उसका घर में उस सिंदूर का डिब्बिया को जैसे वो लोग प्रणाम और पूजा करते हैं, তাই ওরাও বলে যে লড়াইটা যখন মানুষ হিসাবে বেঁচে থাকার লড়াইটা, যখন ডিগনিটি নিয়ে ফাইট ফর এক্সিস্টেন্সের হয়, তখন সেই লড়াইয়ে আমি, আপনি, আমরা সবাই মিলে একসাথে থেকে এই হাতকে, এই বাহুকে এবং এই বিরাট যে মন, যে হৃদয়, সেই হৃদয়কে বড় করে নিয়ে সব দাবিকে এক জায়গায় করে সেই লড়াইটাকে আরও বেশি পরিপুষ্ট করা। আর সেই লড়াইয়েই 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে ডিওয়াইএফআই কল দিয়েছে, সেটা বড় কথা নয়। ব্রিগেডের মাঠে এই গোটা রাজ্যের সংগ্রামী জনতা তারা যুক্ত হবে নিশ্চিত। আজকের এই সমাবেশে যারা আমাদের এখানের সংগ্রামী মানুষেরা উপস্থিত হয়েছেন, নিজেদের চেতনায়, নিজেদের মনোনিবেশ দিয়ে আপনাদের চেতনা, আপনাদের সাহসকে আমরা সাথে নিলাম। আর আমার শেষ যা দাবি, যে দাবি একজন যুব আন্দোলনের কর্মী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের কাছে আমাদের কথা, সে কথা হলো, যান কবুল লড়ে যান। অফিসের বাইরে এসে দেখবেন সাদা ঝান্ডা নিয়ে ডিওয়াইএফআই, এসএফআই আপনাদের লড়াইকে কর্নিশ জানানোর জন্য দাঁড়িয়ে আছে। আর এই লড়াইয়ে আপনাদের সাথে যুক্ত থাকবে ইনকালাব জিন্দাবাদ। আচ্ছা, ধন্যবাদ আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জিকে।